শোভা তুমি ছায়া না না এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, বাঙালির মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন, শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাবাহী সংগঠন, বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এবং সাফল্যের ৭৪ বছর পার করে ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, গণতন্ত্রের মানুষ কন্যা, মাদার অফ হিউম্যানিটি, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমাদের মাঝে সভাপতিত্ব করবেন সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, বাংলাদেশের ছাত্র সমাজের নন্দিত মুখ, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব আল নাহিয়ান খান জয়। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জনাব মোস্তফা জালাল মহিউদ্দিন ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর এবং জননেতা মোহাম্মদ আব্দুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের ৯২ থেকে ৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা সভাপতি এবং সাধারণ সম্পাদক মাইনুদ্দিন হাসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইকবালুর রহিম, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম ইনামুল হক শামীম, যিনি বর্তমানে বাংলাদেশের পানি মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রতিমন্ত্রী উপমন্ত্রী, উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইসাক আলী খান পান্না, উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম বাবু এমপি, উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব অসীম কুমার উকিল, উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক জনাব এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সিদ্দিকী নাজমুল আলম, উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক নেতা এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব আফম বাহাউদ্দিন নাসিম, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা এবং বর্তমান স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আফজালুর রহমান বাবু, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত আছেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, সকলকে জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতার পরিবারের
যে কজন সদস্য নিহত হয়েছিল এবং সেদিন কালো রাতে যারা নিহত হয়েছিল তাদেরকে স্মরণ করছি। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে সর্বপ্রথম 52 ভাষা আন্দোলনে যারা জীবন ত্যাগ করেছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতাকর্মী বৃন্দ, 52 ভাষা আন্দোলনে আমাদের ভাষা সৈনিকদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাঙালির শিক্ষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন, জাতির পিতা সেই নিজ হাতে করা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সেই সময়ের প্রয়োজনে আজকে বাংলাদেশ ছাত্রলীগ তার গৌরবোজ্জ্বল ইতিহাস, তার ঐতিহ্য নিয়ে বুকের তাজা রক্ত যে ইতিহাস আপনারা জানেন, সেই ইতিহাসের একটি অংশ হিসেবে এখনো কাজ করে যাচ্ছে। আজকে সম্প্রতি যে ঘটনা সেটা হচ্ছে বাংলাদেশের যে করোনা মোকাবেলা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশের উন্নয়নের মহাসড়ককে রেখেও তিনি এই করোনা মোকাবেলা যেভাবে অর্থনৈতিক চাকা সচল রেখেছেন, এটি সারা বিশ্বের একটি রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। আপনারা জানেন বিভিন্ন দেশের শীর্ষ নেতারা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। আজকে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীরা এই করোনার সময় নিজের জীবন বাজি রেখে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় এদেশের শিক্ষার্থীদের এবং মানুষের পাশে থেকে কাজ করেছে। এদেশের কৃষক যখন ধান কাটতে শ্রমিক সংকটে ভুগছিল, তখন বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা, কেন্দ্র থেকে তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মীরা সে সময় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারণেই আজকে বাংলাদেশ ছাত্রলীগ বারবার উদ্যমী হয়ে এগিয়ে যাচ্ছে, কারণ তিনি বাংলাদেশ ছাত্রলীগকে মনে প্রাণে ভালোবাসেন। আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 14 বছর জেলখানায় বন্দী অবস্থায় ছিলেন। সেই সময় এই বাংলাদেশ ছাত্রলীগকে যিনি সুসংগঠিত করে রাখতেন তারই সহধর্মিণী আমাদের বঙ্গমাতা। বঙ্গমাতা জাতির পিতার অবর্তমানে জাতির পিতার সেই নির্দেশনাগুলো জেলখানায় তিনি থাকা অবস্থায় সেই নির্দেশনাগুলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের দিতেন। বাংলাদেশ ছাত্রলীগ যখন অর্থ সংকটে ভুগেছে তখন আমাদের বঙ্গমাতা তার নিজের গহনা বিক্রি করে ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করেছেন। আজকে বঙ্গমাতার যে ত্যাগ, সেই ত্যাগের কথা আমরা ভুলে যাইনি। জাতির পিতার জীবন এবং যৌবনের 14 বছর তিনি যে কষ্ট করেছেন জেলখানায়, সেই কষ্টের সমান ভাগিদার ছিল আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আমরা একটি কথা মনে রাখতে হবে, এই বাংলাদেশে গুম হত্যার রাজনীতি শুরু করেছে ওই খুনি জিয়ারা, কিন্তু আজকে এই 2022 সালে এসেও ওই খুনি জিয়া চক্ররা এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের এই তরুণ নেতৃত্বরা বাংলাদেশ ছাত্রলীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এই এগিয়ে যাওয়ার পথে যদি কোনো বিএনপি জামাতে সেই ষড়যন্ত্রের নীল নকশা যারা তৈরি করবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ যথেষ্ট। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন এদেশে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে 19 বার সরাসরি হত্যা চেষ্টা করা হয়েছিল। আমাদের প্রাণপ্রিয় নেত্রী কতটা মানবিক যে সেই হত্যা চেষ্টা যারা করেছিল তারা এখনো এই দেশে আছে, কিন্তু তিনি কিন্তু তাদেরকে মাফ করে দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা কখনো কারো রক্তচক্ষুকে ভয় করে না, কারণ জাতির পিতা কোনো রক্তচক্ষুকে ভয় করত না। আজকে ছাত্রলীগের নেতা কর্মীদের সবসময় মনে রাখতে হবে, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বারবার একটি কথা বলেন, বিনয়ী থাকার জন্য। কারণ এদেশের শিক্ষার্থীদের পাশে থেকে যদি জনপ্রিয়তার সাথে এগিয়ে যেতে হয়, তাহলে বিনয়ী হয়ে এগিয়ে যেতে হবে। আপনারা বারবার একটি কথা মনে রাখবেন, আমাদের যদি দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে কষ্ট পেতে হয়, আপনারা আপনাদের জায়গা থেকে নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে
বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাবেন, কারণ বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র হয় সবসময়। বাংলাদেশ ছাত্রলীগ যখনই ভালো কাজ করে একটি পক্ষ ষড়যন্ত্র করে। বাংলাদেশ ছাত্রলীগ আছে বিধায় আজকে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এখন আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো টেন্ডারবাজি হয় না, কোনো চাঁদাবাজি হয় না। কিন্তু আমরা একটি সময় দেখতাম সেই জাতীয়তাবাদী ছাত্র দল, যেই ছাত্র দলে ছাত্রত্বের কোনো বালাই নেই, অছাত্রদের সংগঠন, যেই সংগঠনের ৪৫-৫০ বছরের আদু ভাইরা সেই সংগঠনের নেতৃত্ব দেয়, যেই সংগঠনে সন্তানের বাবা হয়ে নেতৃত্ব দেয়, সেই সংগঠন বাংলাদেশের ছাত্র সমাজ চায় না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদেরকে মনে রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার যেভাবে শিক্ষা বান্ধব সরকার হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই এগিয়ে নেওয়ার পথে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে, কেউ যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে। একটি সময় দেখেছি টেন্ডারবাজি চাঁদাবাজি করার জন্য ওই ছাত্রদল গোলাগুলি করেছে, তখন আমাদের বুয়েটের মেধাবী ছাত্রী সানি হত্যা হয়েছিল। সেই সময় আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান 7 বছর 8 বছর 9 বছর লাগতো শিক্ষা কার্যক্রম শেষ করতে, অনার্স মাস্টার্স। আজকে 4 বছরের ভিতরে অনার্স এবং 1 বছরে মাস্টার্স পরীক্ষা দিয়ে এদেশের তরুণ সমাজ এদেশের বেকারত্বের দায় থেকে মুক্তি পেয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগ এদেশের প্রত্যেকটি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দেওয়ায় সবসময় কাজ করে। ছাত্রলীগের নেতা কর্মীরা কখনো নিজের স্বার্থে নিজেকে ধনী করে কখনো চলে না, নিঃস্বার্থভাবে কাজ করে। কারণ আজকের এই অডিটোরিয়ামে যারা উপস্থিত আছেন তাদের তো আমরা কখনো কোনো সময় কোনো অর্থনৈতিক সুবিধা দেই না, কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আপনারা আজকে বাংলাদেশ ছাত্রলীগ করেন। কারণ জাতির পিতা নিজ হাতে গড়া ছাত্র সংগঠন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার কাঙ্গাল হয়ে আমরা বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলকে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, এদেশের বিএনপি জামাতের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী দিনরাত পরিশ্রম করে এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ছাত্রলীগ নেতা মতে শেখ মুজিব, শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি, শিক্ষা শান্তি প্রগতি প্রগতি, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য। আজকের এই দিনে পিতা তোমায় পরে মনে, এই লাল সবুজের পতাকায় পিতা তোমায় দেখা যায়, দিয়েছে তো রক্ত, এই রক্তের বন্যায় এই যোগ্য পিতার যোগ্য কন্যা এই মৃত্যুকে যে ভয় করে না, এই শুভ 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 দিন, এই ছাত্রলীগের জন্মদিন, আজকে আমাদের খুশির দিন। এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। প্রিয় ভাই বন্ধুগণ, এ পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগের সাংস্কৃতিক টিম কর্তৃক বাংলাদেশ ছাত্রলীগের দলীয় সঙ্গীত পরিবেশন করা হবে এবং দলীয় সঙ্গীতের পরেই আপনারা জানেন যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা আমাদের যে মাতৃভূমি পাঠাগার আমরা স্থাপন করা হয়েছে, সেই মাতৃভূমি পাঠাগারে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকেরের নেতৃত্বে যেটা করা হয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের
পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা সকল গ্রন্থ এবং বঙ্গবন্ধুকে নিয়ে যত ডকুমেন্টারি এবং বঙ্গবন্ধুর উপরে লেখা যত মূল্যায়ন গ্রন্থ এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার লেখা সকল বই এবং বাংলাদেশের ছাত্র সমাজের জন্য যে সকল ইতিহাস এবং ঐতিহাসিক দলিলপত্র আমাদের ছাত্র সমাজের প্রতি আমাদের প্রাণপ্রিয় নেত্রী যে খাতা এবং কলম এবং বই তুলে দিয়েছিলেন তারই নির্দেশনা স্বরূপ আমরা যে পাঠাগার স্থাপন করেছি তার উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রিয় ভাই বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের দলীয় সঙ্গীত পরিবেশন করার জন্য আমাদের সাংস্কৃতিক টিমকে অনুরোধ জানাচ্ছি। স্বদেশের আন্দোলনে মৃত্যুঞ্জয়ীরা, স্বদেশের আন্দোলনে মৃত্যুঞ্জয়ীরা, আমাদের সংগ্রামে গানে থেকে থাকা না, আমাদের প্রাণে সংগ্রামে গানে থেকে থাকা না, দেশে আলো সূর্য আমরা ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো। আমরা তো আছি ভয় কি এ পর্যায়ে গণভবন প্রান্ত থেকে আমাদের মাতৃভূমি পাঠাগার উদ্বোধন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি।
একটা শর্ট বইগুলো দেখা যাচ্ছে। এ পর্যায়ে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভার সঞ্চালনার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীর নয়নের মণি, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য। শিক্ষা, শান্তির আর প্রগতির পতাকা হাতে ৭৪ বছর ধরে ছুটে চলা সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং যৌবনের উত্তাপ দিয়ে গড়া বাংলাদেশের ছাত্র সমাজের প্রত্যক্ষ প্রতিনিধি বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, গণতন্ত্রের মানুষ কন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, সারা বিশ্বের এই করোনা মহামারীর সময় যিনি উন্নত দেশগুলোকে পিছনে ফেলে বাংলাদেশকে একটি করোনা মোকাবিলার মডেল হিসেবে যিনি উপস্থাপন করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী স্বপ্ন শেখ হাসিনা, এবং এখানে উপস্থিত সকলকেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকেই তিনি এই বাংলার নিপীড়িত এবং বঞ্চিত মানুষের জন্য তার হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছিল, এই বাঙালির একেবারে গ্রামের খেটে খাওয়া মানুষের মৌলিক চাহিদা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কেউ বুঝতে পারেননি। এর আগে বাঙালি জাতির ইতিহাসে যত ঐতিহাসিকভাবে যত নেতা এসেছে, যত নেতৃত্ব এসেছে, সকলেই কিন্তু এই বাংলাদেশের নিম্ন শ্রেণীর জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কোনো নেতৃত্ব আসেনি। বাংলাদেশের মানুষের, এমনকি এই ভারতীয় উপমহাদেশের মানুষের ভাগ্যকে উন্নয়ন করার জন্য, ভাগ্যের পরিবর্তন করার জন্য 1947 সালে যখন দেশ বিভাগ হয়েছিল, আপনারা জানেন তখন কিন্তু এই উপমহাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ব্রিটিশদেরকে বাংলাদেশ থেকে এবং এই উপমহাদেশ থেকে বিতাড়িত করে মনে করেছিল যে স্বাধীনতার রক্তিম সূর্য আবার উদিত হয়েছে, যে সূর্য 1757 সালে পলাশীর প্রান্তরে অস্তমিত হয়েছিল। কিন্তু প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন সেই 1947 সালে দেশভাগের পরও কিন্তু বাঙালির জীবনের সেই সূর্য কিন্তু উদিত হয়নি। বাঙালিকে আরো 23 বছর অপেক্ষা করতে হয়েছে, বাঙালিকে 23 বছর ধরে সংগ্রাম করতে হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং সর্বোপরি জাতির পিতা হয়ে উঠতে হয়েছে এই বাংলাদেশের সেই সূর্যকে আবারও পুনরুদ্ধার করার জন্য। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন সদ্য ব্রিটিশদের রেখে যাওয়া এই সদ্য দেশে 47 সালে যখন বঙ্গবন্ধু তখন সেই তৎকালীন কলকাতা ইসলামিয়া কলেজ থেকে তখন তিনি ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতৃত্ব শেষ করে তিনি যখন বাংলাদেশে আসেন, আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার প্রথম সন্তান, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখনও কিন্তু বঙ্গবন্ধু তার পাশে থাকতে পারেনি। তারও কিছুদিন পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন প্রথম সন্তানের সংবাদ শুনে যখন দেশে ফিরে আসলেন, যখন টুঙ্গিপাড়ায় ফিরে গেলেন, প্রথম সন্তানকে কোলে নিয়ে তার মাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি চাও যে এই বাংলা ভাষার বা যে বাংলা ভাষার উপর ভিত্তি করে বাঙালি গড়ে উঠেছে সেই বাংলা ভাষাকে বাংলাদেশের মানুষের মাঝ থেকে এই পশ্চিম পাকিস্তানের মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষের কাছ থেকে এটা বিলুপ্ত করে ফেলবে, বাংলায় আর তোমার মেয়ে কথা বলতে পারবে না। তখন বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা বলেছিলেন যে বাংলাদেশের বাঙালির প্রধান শক্তি হচ্ছে বাংলা ভাষা এবং এই বাংলা ভাষাকে যেভাবে হোক রক্ষা করতে হবে। বাংলাদেশের তৎকালীন সময় যদি রাষ্ট্রভাষা কোনোটা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা বাংলাকে হতে হবে। তখনই তৎক্ষণাৎ জাতির পিতা 1948 সালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি মনে করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন এই বাংলাদেশের তিনি যেমন ছাত্র অবস্থা থেকে শুরু করে সকল আন্দোলনকে গতিশীলতা এনেছিলেন, সেভাবেই 1948 সালের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপি হল প্রাঙ্গণে প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন মেধাবী ছাত্র নেতাদের নিয়ে, মেধাবী ছাত্র এবং শিক্ষকদের নিয়ে তিনি গঠন করেছিলেন আমাদের প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগ।
তারপর থেকে পথ চলা শুরু। তারপর থেকে বাংলাদেশ ছাত্রলীগের প্রথম কাজ হয়েছিল ভাষা আন্দোলনের নেতৃত্ব দান করা। যখন পাকিস্তানি স্বৈর শাসকরা এই বাংলার মানুষের মুখ থেকে যখন বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল, আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করার মাত্র 2 মাস পরেই কিন্তু এই বাঙালি মাতৃভাষা বাংলার দাবিতে কিন্তু রাজপথে মিছিল বের করেছিল। এবং সেই মিছিল থেকে 11ই মার্চ সর্বপ্রথম আমাদের বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে ছেড়ে দেওয়ার পরেও আবারও 52 সাল পর্যন্ত তাকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়। কিন্তু এই বাঙালির ছাত্র সমাজের হাতে বঙ্গবন্ধু যে শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকা তুলে দিয়ে গিয়েছিলেন, তাদের মাধ্যমেই সারা বাংলাদেশের ছাত্র সমাজকে একত্রিত করে মাতৃভাষার সংগ্রামকে, মাতৃভাষার দাবিকে সংগ্রামে রূপান্তরিত করে আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলার দাবি স্থাপন করতে পেরেছিলাম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সেভাবেই সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে 54 যুক্ত ফ্রন্টের নির্বাচন, আইয়ুব সরকার বিরোধী আন্দোলন সহ সর্বোপরি ছাত্র সমাজের বঙ্গবন্ধুর 6 দফা প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য 6 দফার মৌলিক দাবি যে একটি দফা যে বাংলাদেশের স্বাধীনতা, ছোট ছোট করে মানুষকে সচেতন করা থেকে শুরু করে এই বাংলাদেশ ছাত্রলীগই কিন্তু বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে গিয়ে মানুষকে এই বাংলার 6 দফা সম্পর্কে মানুষকে জানান দিয়েছেন। তৎকালীন সময়ে বঙ্গবন্ধু যখন জেলের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যখন ছিলেন, তখন কিন্তু বঙ্গবন্ধুর অবর্তমানে আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব তিনি বাংলাদেশ ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছেন। 1969 গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র সমাজকে জাগরিত করার ক্ষেত্রে সব থেকে বড় প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, তৎকালীন সময়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনিও তখন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। বঙ্গমাতা ছোট ছোট চিরকুটে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কি ধরনের স্লোগান দেওয়া হবে সেটাও পর্যন্ত লিখে দিতেন। আমরা প্রাণপ্রিয় নেত্রীর মুখ থেকেই শুনেছি, তৎকালীন ইকবাল হলের সেই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে আগামীকালকে স্লোগান তুলে দিয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের ভুলে গেলে চলবে না, এই সেই ছাত্রলীগ যে ছাত্রলীগকে বঙ্গবন্ধু যে ছাত্রলীগকে জন্ম দিয়েছেন। আমাদের এই ছাত্রলীগের ইতিহাস এবং ঐতিহ্যকে বুকে ধারণ করে বর্তমান প্রজন্মকে চলতে হবে। যে ছাত্রলীগের মাধ্যমে 71 সালে মহান মুক্তিযুদ্ধে 17,000 নেতাকর্মী তাদের প্রাণের রক্ত, তাদের জীবনে বুকের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন। 10 জানুয়ারিতে 72 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সময় এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বাঙালির মনে যে আনন্দ, যে উচ্ছ্বাস, বাঙালির প্রকৃত স্বাধীনতা, প্রকৃত বিজয় যেন সেদিনই অর্জন হয়েছিল। প্রিয় ভাই ও বন্ধুগণ, কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই নৃশংসভাবে আমাদের জাতির পিতাকে 1975 সালের 15ই আগস্ট 1975 সালে বাংলাদেশের সরকারের দায়িত্ব গ্রহণ করার পর মাত্র 3.5 বছরের মাথায়, এই 3.5 বছরের মধ্যে তিনি এই বাংলাদেশে যে সকল ধরনের বাংলাদেশের একটি সংবিধান রচনা থেকে শুরু করে যে ধরনের রূপকল্প তিনি তৈরি করেছিলেন, সে সময় যে প্রবৃদ্ধির হার অর্জিত হয়েছিল, আমরা এখনো পর্যন্ত সেই প্রবৃদ্ধির হার কিন্তু আর অর্জন করতে পারিনি। সেই বঙ্গবন্ধুকে, যিনি বাংলাদেশ থেকে যুদ্ধ অপরাধীদেরকে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, যাতে যারা 71-এর কুলাঙ্গারেরা যারা বাংলাদেশের নিরীহ মানুষকে বাড়ি থেকে ধরে এনে ওই পাকিস্তানি কারাগার, পাকিস্তানি হায়নাদের হাতে তুলে দিয়েছে, বাংলাদেশের মানুষের মা বোনের সম্ভ্রম নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, ওই রাজাকার মানবাধিকার অপরাধী, সেই তাদেরকে কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা হয়েছিল, তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। 1975 সালের 15ই আগস্ট যখন সেই বাঙালির সেই সূর্য আবারও মেঘে ঢেকে গিয়েছিল, বাঙালির আকাশে আবারও সেই অমানিসা নেমে এসেছিল, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে যে বিশ্বের ন্যাক্কারজনক ঘটনা, সারা বিশ্বের বুকে নতুন দেশ হিসেবে বাংলাদেশ সারা বিশ্বের বুকে যেভাবে পরিচিতি লাভ করেছিল বঙ্গবন্ধুর জন্য, সেই বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালি জাতির কপালে লেগেছিল পিতৃ হত্যার লেবাস। বাঙালি জাতি সেদিন বেঈমানের জাতিতে পরিণত হয়েছিল। কিন্তু আমরা বলতে চাই, যে বাঙালি মনে প্রাণে বাঙালি, যে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে, যে বাঙালি বঙ্গবন্ধুর সমাজতন্ত্রে বিশ্বাস করে, যে বাঙালি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে বিশ্বাস করে,
সেই ধরনের কোন বাঙালির পক্ষে জাতির পিতাকে হত্যা করা সম্ভব নয়। যারা পাকিস্তানের পরাজিত শক্তি, তাদের ঔরজাত যারা সন্তান, তাদের এজেন্ডা নিয়ে বাংলাদেশে আবারও সেই পাকিস্তানি রাজনীতিকে যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তারাই সেদিন সেই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে সেই 75 সাল থেকে 81 সাল পর্যন্ত সময়ে আবারও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এতিম হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে শুধু বাঙালি নয়, সেদিন বঙ্গবন্ধুর দুই সন্তান, শুধুমাত্র জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানা আপা সেদিন দেশের বাইরে থাকার কারণে তিনি বেঁচে গিয়েছিলেন। সেদিন যেভাবে তারা এতিম হয়েছিল, বাংলাদেশ ছাত্রলীগও কিন্তু সেভাবেই সেদিন এতিম হয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগকে দেখভালের জন্য, বাংলাদেশ ছাত্রলীগের খবর রাখার জন্য কিন্তু তখন কেউ ছিল না। জাতির পিতা হত্যার পর সর্বপ্রথম রাজপথে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বেই আন্দোলন গড়ে উঠেছিল। এবং আজকে যারা আমাদের বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক আছেন, তৎকালীন সময়ে তারা এই ছাত্রলীগকে সাথে নিয়েই তারা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। কিন্তু বাঙালির সেই স্বাধীনতার স্বাদ, সেই এতিম ছাত্রলীগের ভার কিন্তু কেউ নিতে পারেনি। 1981 সালে আবারও যখন সূর্যের উপর থেকে মেঘ সরে গিয়ে যেভাবে 10 জানুয়ারিতে যেভাবে বঙ্গবন্ধু ফিরে আসলে বাঙালি জাতি প্রাণ ফিরে পেয়েছিল, 1981 সালে বাংলাদেশ ছাত্রলীগেরই দাবির প্রেক্ষিতে সেভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা 17ই মে এই বাংলার মাটিতে আবার ফিরে এসেছিল। এবং সেদিনই প্রাণের নেত্রীকে কাছে পেয়ে, বঙ্গবন্ধুর রক্তের প্রকৃত উত্তরসূরিকে হাতে পেয়ে, সেদিন বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরিকে হাতে পেয়ে আবারও উজ্জীবিত হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। তারপর থেকে আবারও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রাম এবং লড়াইয়ের ইতিহাস। যারা বাংলাদেশের রাজনীতিকে ওই ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত করতে চেয়েছিল, তাদেরকে আবারও দাঁত ভাঙা জবাব দিয়ে এই বাংলাদেশ থেকে স্বৈর শাসকদের বিতাড়িত করে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, তারপরেও কিন্তু সেই পাকিস্তানি প্রেতাত্মারা কিন্তু তাদের সেই কর্মকাণ্ড কিন্তু এখনো পর্যন্ত তারা থামায়নি। আজকে 2021 সাল, 2020 সাল, এই যে কোভিড মহামারীর সময়, এখানে কিন্তু আমরা সব থেকে গুরুত্বপূর্ণ অবদান কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ রেখেছে। আপনারা দেখবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী কিন্তু এর আগেও আমাদেরকে বলেছিলেন ধান কেটে কৃষকের বাড়িতে তুলে দিতে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, নিজের জীবনকে উপেক্ষা করে সারা বাংলাদেশের ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যখন এই করোনা মহামারী মোকাবেলা করার জন্য প্রকৃত কি পদ্ধতি, কিভাবে এটা প্রতিরোধ করা যায়, কিভাবে এটাকে আক্রান্ত হয়, এই জ্ঞান যখন মানুষের ছিল না, তখন কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে মধুর ক্যান্টিনে বসে আমরা হ্যান্ড স্যানিটাইজার নিজেরা তৈরি করে, মাস্ক নিজেরা গার্মেন্টস থেকে তৈরি করে এনে আমরা সাধারণ মানুষের মাঝে বিলি করেছি। যখন 1000 মাস্ক নিয়ে সারা ঢাকা শহরে আমরা ঘুরে বেরিয়েছি, কিন্তু 1000টি মানুষ আমরা রাস্তায় খুঁজে পাইনি। আমরা সেই পরিস্থিতি থেকে আজকে যখন হাজার হাজার ছাত্রলীগের নেতা কর্মীদের স্লোগান এবং মিছিলে আনন্দ শোভাযাত্রা নিয়ে যখন বের হয়, তখনও দেখি যে তখন যাদেরকে খুঁজে পাইনি তারাই এসে এখন আবার উপদেশমূলক কথা বলে। তখন যারা বাংলাদেশ ছাত্রলীগের খোঁজ রাখেনি, বাংলাদেশ ছাত্রলীগের একটি নেতা কর্মী অসুস্থ হয়েছিল কিনা আমাদের প্রাণপ্রিয় নেত্রী সব সময় খোঁজ রেখেছেন, কিন্তু অনেকে খোঁজ রাখার প্রয়োজন মনে করেনি। অনেকে শুধুমাত্র মনে করেছেন বাংলাদেশ ছাত্রলীগকে নির্দেশনা দিয়াই কিন্তু আমাদের কাজ, তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আমাদের নেই। কিন্তু আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের সাথে আছেন। বাংলাদেশ ছাত্রলীগের খোঁজ নেওয়ার জন্য এর থেকে বেশি কিছু প্রয়োজন হয় না। আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি কর্মী প্রতি মুহূর্ত তাদের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবং ভবিষ্যতেও এই বাংলাদেশ 2021 সালে যেভাবে মধ্যম আয়ের দেশ হিসেবে 2008 সালে যে দিন বদলের সনদ আজকে 21 সালের দেওয়া হয়েছিল, তখন অনেকে ট্রল করেছিল। তখন থেকেও কিন্তু আজকে সেই মধ্যম আয়ের দেশ আমরা পেয়েছি। 2041 সালে আমাদের নেত্রী যে 2041 সালে বঙ্গবন্ধুর সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল এবং উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ 2041 সালে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বেই স্থাপিত হবে এবং সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে আবারও এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।
সভাপতি। প্রিয় ভাই বন্ধুগণ, এ পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জনাব মোস্তফা জামাল মহিউদ্দিন ভাইকে আমি স্মৃতিচারণের জন্য বিনীতভাবে দুঃখিত। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক জনতা জনাব আব্দুর রহমানকে বাংলাদেশ ছাত্রলীগের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সমবেত ভাই এবং বোনেরা, আজকে আসলে যথার্থই আমাদের স্মৃতিচারণ করবার দিন, আমাদের জন্মের দিন, আমাদের উৎসবের দিন এবং আমাদের আনন্দের দিন। এবং এই দিনটিতে আমরা একটা মানুষের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। তার শততম ব্যস্ত থাকার পরেও তিনি এই দিনটিতে আমাদের এই মিলন মেলায় উপস্থিত হন এবং তিনি আজকেও তার সময় নিয়ে এই দিনটিকে আজ আমাদের জন্য রেখেছেন। এই ছাত্রলীগের মিলন মেলায় তিনিও আমাদের এই আনন্দ উপভোগ করবেন, এই জন্যে তিনি আমাদের সঙ্গে মিলিত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এবং তিনি আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আমাদের সেই প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা এবং আমাদের অনুভবের অনুভূতি, আমাদের সকল কর্মের প্রেরণা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখানে সাবেক নেতৃবৃন্দ রয়েছে, সাবেক ছাত্র নেতৃবৃন্দ রয়েছে। এর মধ্যে সকলেই যে সভাপতি সাধারণ সম্পাদক হতে পেরেছে তা নয়, কিন্তু যারা হতে পারে নাই তারাও এই পদের জন্য যোগ্য ছিল। আমি তাদেরকেও আজকে এখানে আসবার জন্য অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। প্রিয় বন্ধুগণ, আজকে যিনি আমাদের প্রধান অতিথি, আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখে যতটা না স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের এই সংসারের অভিভাবক, আমাদের এই সংসারের বড় বোন, আমাদের প্রিয় আপা, বাবা মা হারানো সংসারের যিনি অভিভাবক। আমরা বাবা হারিয়েছি ৭৫, মা হারিয়েছি ৭৫, আর একমাত্র সেই অভাব পূরণ করছেন আমাদেরই প্রিয় আপা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রিয় বন্ধুগণ, তিনি আজকে এই ছাত্রলীগের অনুষ্ঠানে এসে প্রায়শই একটা দুঃখের কথা বলেন, কষ্টের কথা বলেন, আফসোসের কথা বলেন। তিনি ৬৯ সালের যখন গণ অভ্যুত্থান আন্দোলন হয়, সেদিন তিনি ছাত্রলীগের পতাকাবাহী সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে সেই সংগ্রামী মিছিলের অগ্রভাগে থেকে সকলকে অনুপ্রেরণা দিয়েছিলেন এবং ইডেন মহিলা কলেজের তিনি ভিপি নির্বাচিত ছিলেন। এবং আমি তো বলবো, আমি কথাটা বঙ্গবন্ধুর একদম যে কথাটি বলেছিলেন সেটি হয়তো কোট করতে পারবো না,
কিন্তু আমার মনে আছে 72 সালে আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেছিলেন, আমি আওয়ামী লীগের অনেক বড় নেতা, আমি আজকে জনক জাতির, কিন্তু এর চেয়ে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন নিজেকে ভাবি যে আমি বাংলাদেশ ছাত্রলীগের জনক। সুতরাং আজকে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী আজকে বিশ্ব সভায় তার যোগ্যতা, তার নেতৃত্ব তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্বের 3 জন সৎ প্রধানমন্ত্রীর তিনি একজন নির্বাচিত হয়েছেন। সুতরাং এত অর্জনের মধ্যেও এই বাংলাদেশকে তিনি আজকে একটি কি বলে উন্নয়নশীল দেশে তিনি পরিণত করেছেন এবং এই দেশ ছিল পশ্চাৎপদ দেশ। সেই জায়গা থেকে আজকের এই দেশকে বিশ্ববাসীর কাছে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। এত সব অর্জনের পরেও আমার তো মনে হয় তিনি যখন ছাত্রলীগের অনুষ্ঠানে আসেন সেই দিনটি তার জন্য অনেক বড় আনন্দের হয়। সুতরাং আমি মনে করি যে এই জায়গায় আজকে কঠিন কোনো কথা বলবো না, কঠিন কোনো বক্তৃতা করব না। আমাদের প্রিয় নেত্রী যেই আফসোসের কথাটি বলেছিলেন যে তখনকার যেই ছাত্র নেতৃত্ব ছিল তাকে কিন্তু নেতা বানায় নাই, কেন্দ্রীয় নেতা বানায় নাই। তো আমি বলি, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। সেদিন ছাত্রলীগের কোনো পদ তিনি না পেলেও আজকে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতান্ত্রিক নেত্রী হিসেবে তিনি আমাদের সম্পদ হিসেবে বিবেচিত হয়েছেন এবং তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই আমাদের এই সংগঠনের নেত্রী। এবং আজকে ভাগ্যক্রমে সেদিন এই গঠনতান্ত্রিক নেত্রী হিসাবে তাকে আমাদের গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করবার জন্য সেই প্রস্তাবটি করবার সুযোগ আমার হয়েছিল। এজন্য আমি নিজেও অনেক গর্বিত। প্রিয় ভাই এবং বোনেরা আমার, আমি বক্তৃতা আর করব না, আমার বক্তৃতা প্রায় শেষাংশে একটা কথা বলি। আজকেই বোধহয় দেখলাম যে অসুস্থতা এবং চিকিৎসার নামে এক ধরনের ষড়যন্ত্রের রাজনীতি এবং অসুস্থ রাজনীতির চেষ্টা চালানো হচ্ছে। আজকে বাংলাদেশ শুধু নয়, পৃথিবীতে এমন কোন নেতা আছেন যিনি একজন দণ্ডিত আসামিকে কারাগারে না রেখে তার নিজ তত্ত্বাবধানে তিনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জায়গায় চিকিৎসার ব্যবস্থা করেছেন? কেউ করেছেন আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তারপরেও বিদেশে যাবার বাহানা, বিদেশে যেতে হবে, কখনোই ওরা বলে না যে আমাদের নেত্রী খালেদা জিয়ার ভালো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ওরা সব সময় বলে তাকে বিদেশে যেতে হবে, বিদেশে যেতে দিতে হবে। এখানেই একটা গন্ধ পাই যে বিদেশে কি চিকিৎসার জন্য যেতে চান নাকি অন্য কোনো অভিসন্ধির জন্য যেতে চান। সুতরাং এই প্রশ্নটি আমাদের থাকতেই পারে। সুতরাং তাদেরকে বলবো, আপনাদের আরো উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বাংলাদেশে সেই ব্যবস্থা আছে। সেই জায়গায় যদি আবারও মাননীয় প্রধানমন্ত্রীর কোনো সাহায্য লাগে তিনি নিশ্চয়ই তা করবেন, কিন্তু বিদেশে গিয়ে কোনো ষড়যন্ত্রের অন্ধকারের গলিপথ খুঁজবার চেষ্টা করবেন না। সেই চেষ্টা আমরা প্রতিহত করব, সেই চেষ্টায় আমরা বাধা দেব। প্রিয় ভাই এবং বোনেরা আমার, আমি সর্বশেষ কথাটি বলতে চাই যে আজকে বাংলাদেশ ছাত্রলীগ 48 সালের জন্মলগ্ন থেকে এই অবধি সকল সংগ্রাম,
সকল সংকটকে মোকাবেলা করেছে। আজকে অনেকে ষড়যন্ত্রের কথা বলেন, কিন্তু মাননীয় নেত্রী, আপনাকে আমি একটা কথা বলি যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র নানা ধরনের হয়েছে, এবং আমার মনে হয় যে ষড়যন্ত্রের আর সংজ্ঞা ওরা খুঁজে পাইতেছে না যে কোন সংজ্ঞায় আবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কারাগারে নেছে এই ছবির মুজিব না আদর্শের মুজিব, রক্তের উত্তরাধিকার না আদর্শের উত্তরাধিকার, এই অনাহুত বিতর্কে তাকে পরীক্ষায় ফেলেছে। সেই পরীক্ষায় ইনশাল্লাহ তিনি পাশ করেছেন। আবার তাকে কারাগারে নিয়েছে এরশাদ, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন খালেদার আমলে। সর্বশেষ গ্রেনেড হামলা না, গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল, একমাত্র প্রাইম টার্গেট ছিলেন তিনি, তাকে হত্যা করবার জন্য। তারপরেও আল্লাহর রহমত, রাখে আল্লাহ মারেকে, আল্লাহ তাকে রক্ষা করেছে। 111 আর এক কায়দার ষড়যন্ত্র, নানা কথাবার্তা বলে মাননীয় নেত্রীকে, আমাদের প্রিয় নেত্রীকে সেদিন কারাগারে নেওয়া হয়েছিল, নির্জন কারাগারে। কোন একজন কারাবন্দীর বিন্দুমাত্র সুযোগ সেদিন ছিল না। এমনকি বিনা ওষুধে তাকে মারবার ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু স্বস্তির জায়গা এখানেই, মাননীয় নেত্রী মাত্র 48 ঘন্টার ব্যবধানে 25 লক্ষ স্বাক্ষর সেদিন সংগ্রহীত হয়েছিল আপনার মুক্তির জন্য। এবং এই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি সন্তানেরা, ছেলেরা সেদিন জনমত গঠন করেছিল। এবং আমার মনে আছে 17 সেপ্টেম্বরে যেদিন প্রথম আপনার গ্রেপ্তার হওয়ার পরে একটি সভা হয় আওয়ামী লীগের, সেই সভায় দাঁড়িয়ে যখন আপনার মুক্তির কথা বলেছিলাম, সেদিন সেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সমগ্র জনতা উত্তাল তরঙ্গে ফেটে পড়েছিল এবং তারা মুক্তির মিছিলে সেদিন শরিক হয়েছিল। সুতরাং যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশ ছাত্রলীগের, আওয়ামী লীগের কথা আমি নাই বা বলি, অন্য সংগঠনের কথা নাই বা বলি, কারণ আমাদের সকলেরই জন্মের শিকড় হলো এই বাংলাদেশ ছাত্রলীগ। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে বলি, আপনাদের জীবন থাকতে আমাদের নেত্রী, আমাদের বোন, আমাদের আপা, তার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এই সভাটি হবে আজকের শপথ। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলের। খোদা হাফেজ। ধন্যবাদ সংগ্রামী ভাই ও বন্ধুগণ। এই পর্যায়ে আমাদের সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক, গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার জননী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই শুভ 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 দিন, এই ছাত্রলীগের জন্মদিন, এই আজকে মোদের খুশির দিন। আজকের এই দিনে পিতা তোমায় পড়ে মনে, শেখ 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 মুজিব, লাউ লাউ লা সালাম। কে বলে রে মুজিব নাই, এই মুজিব সারা বাংলায়। এই আমরা সবাই মুজিব সেনা, এই নেত্রী মোদের শেখ হাসিনা, আমরা সবাই মুজিব সেনা, নেত্রী মোদের শেখ হাসিনা। জয় বাংলা।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। তো ছাত্রলীগ সেই ইতিহাসের ধারক বাহক। 1948 সালে পাকিস্তানি শাসকরা যখন আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ছাত্র সংগঠন গড়ে তোলেন। সেই 48 সালের 4 জানুয়ারি এই ছাত্রলীগ সংগঠিত হয় এবং 11ই মার্চ থেকে ভাষা আন্দোলন শুরু হয়। ভাষা সংগ্রাম পরিষদও গড়ে তোলা হয়েছিল তখন, ছাত্রলীগ সহ অন্যান্য আরও কয়েকটি সংগঠন, তমদ্দুন মজলিস এবং অন্যান্য সংগঠন নিয়ে। জন্মলগ্ন থেকেই ছাত্রলীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। আজকের দিনে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় 4 নেতা ঘাতকের নির্মম বুলেটে যারা 3রা নভেম্বর 1975 সালে নির্মমভাবে শহীদ হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আজকে অনেক মর্মবেদনার সাথে স্মরণ করছি 75 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, কেড়ে নিয়েছিল আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ছোট 3 ভাই ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং কামালের নবপরিণীতা স্ত্রী সুলতানা কামালকে, আমার আরেক ছোট ভাই ঢাকা কলেজের ছাত্র, পরবর্তী সেন্ডহার্স থেকে মিলিটারি ট্রেনিং নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিল এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযোদ্ধা শেখ জামাল, লেফটেন্যান্ট শেখ জামাল। আমার ছোট্ট ভাই 10 বছরের রাসেল, এই শিশুটিরও আকাঙ্ক্ষা ছিল সেনাবাহিনীর একজন অফিসার হবে। সেই ছোট্ট শিশুটিও ঘাতকের হাত থেকে রেহাই পায়নি। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনি মুক্তিযোদ্ধা। একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল এবং পুলিশের এএসপি হাসিবুর রহমান সহ আমাদের অন্যান্য পরিবারের সদস্যরা বিভিন্ন বাড়িতে আক্রমণ করে হত্যা করা হয়েছে, তাদেরকে আমি স্মরণ করি। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানের হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, লুটপাট করেছিল, পাশবিক অত্যাচার করেছিল এদেশের মানুষের উপর। তারা ভেবেছিল যে বাঙালিদেরকে তারা একেবারে খতম করে দেবে এবং তাদের কথাই ছিল যে তারা মাটি চায়, মানুষ চায় না। কিন্তু এই বাঙালি জাতির পিতার নির্দেশে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করে। মিত্রবাহিনীর সহায়তায় আমরা এই বিজয় অর্জন করেছিলাম 16ই ডিসেম্বর 1971 সালে। কিন্তু জাতির পিতা যখন স্বাধীনতা ঘোষণা দিলেন, অর্থাৎ 25শে মার্চ, যখন হানাদার বাহিনী গণহত্যা শুরু করলো, তারপরে তিনি স্বাধীনতা ঘোষণা দেন। ঘোষণা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তবে এই গ্রেপ্তার নতুন কিছু না। তিনি 1948 সালে যখন মাতৃভাষা আন্দোলন শুরু করেন, সেই 11ই মার্চ যখন প্রথম ধর্মঘট পালিত হয়, সেই সময় তিনি গ্রেপ্তার হন। এর পরবর্তীতে আবার তাকে গ্রেপ্তার করা হয় যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের দাবি নিয়ে আন্দোলন হচ্ছিল। সেই আন্দোলন সমর্থন করার কারণে তিনি আবারও গ্রেপ্তার হয়েছিলেন
এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছিল। তারপরে আবার তিনি গ্রেপ্তার হন, কারণ বাঙালির তখন দুর্ভিক্ষ চলছে, ভোকা মিছিল করতে গিয়ে তিনি আবারও বন্দী হন 1949 সালে। এরপর আর মুক্তি পাননি। 52 সালে 27শে ফেব্রুয়ারি তিনি মুক্তি পেয়েছেন। কিন্তু 2 বছরও তিনি কখনো বাইরে থাকতে পারেননি। 52 সালে মুক্তি পেয়েছেন, আবার 54 সালে গ্রেপ্তার হন। 54 সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করে, সেই সরকার মন্ত্রী ছিলেন, কিন্তু তখনও আবার গ্রেপ্তার হয়েছিলেন। এরপর 55 সালে একবার গ্রেপ্তার হন, কিন্তু তখন কারাগারে বেশি থাকতে হয়নি, সাথে সাথে জামিন পেয়েছিলেন। 56 সালে আবার মন্ত্রিত্ব পান, তখন আওয়ামী লীগ সরকার গঠন করে। 58 সালে মার্শাল ল হয়, আবার তিনি বন্দী হন। 60 সালের 17 ডিসেম্বর 59 সালের 17 ডিসেম্বর তিনি মুক্তি পান। আবার 62 সালে গ্রেপ্তার হন, প্রায় 6 মাসের মতো কারাবন্দী ছিলেন। এরপর আবার 64 সালে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর 66 সালে যখন তিনি 6 দফা দিলেন, তখন যে গ্রেপ্তার করা হলো কারাগারে নেওয়ার পরে, এরপর আবার 68 সালের জানুয়ারি মাসে 18 তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বন্দী করে ক্যান্টনমেন্টে নিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়, যে মামলা আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবেই পরিচিতি লাভ করে। বাংলাদেশের সকল সংগ্রামের ইতিহাসের সাথে ছাত্রলীগ জড়িত। সে 48 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে যুক্তফ্রন্ট নির্বাচন থেকে শুরু করে প্রতিটি সংগ্রামে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। 62 শিক্ষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন অগ্রগামী ছিল ছাত্রলীগ। 66 সালে 6 দফা দেওয়ার পর এই 6 দফা অতি অল্প সময়ের মধ্যে মানুষের কাছে তাদের মুক্তির সনদ হিসেবেই এদেশের জনগণ গ্রহণ করেছিল, মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল। এর পিছনে কিন্তু ছাত্রলীগ বিরাট ভূমিকা রেখেছে। কিন্তু যখন মার্শাল হল 58 সালে, তারপর যখন বঙ্গবন্ধু শেখ মুজিব কারাগার থেকে মুক্তি পেলেন 59 সালের 17 ডিসেম্বর, তারপর থেকেই তিনি সারা বাংলাদেশে স্বাধীনতার জন্য একটা নিউক্লিয়াস ফর্ম করেন। প্রতিটি জেলা এবং থানায় 3 সদস্য বিশিষ্ট কমিটি, সেটা কিন্তু ছাত্রলীগের দ্বারা, ছাত্রলীগের নেতৃত্বে, ছাত্রলীগকে দিয়েই তিনি সেটা করেছিলেন। এটা হয়তো কেউ অতটা জানে না, কিন্তু আমরা জানি পরিবারের সদস্য হিসেবে, কারণ তখন থেকেই তিনি এদেশের, অর্থাৎ 48 সাল থেকেই তার জীবনে এটাই ছিল যে এই পাকিস্তানিদের সাথে থাকা যাবে না, আর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি 61 সাল থেকে কিন্তু এই পদক্ষেপ নেন। আর সেখানে ছাত্রলীগই ছিল তার অগ্রগামী দল। তিনি যখনই যে কাজ করেছেন ছাত্রলীগকে সবার আগে মাঠে নামিয়েছেন, এবং সেই নির্দেশনা ছাত্রলীগ সবসময় মেনেছে। আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা স্লোগান মাঠে নিয়ে গেছে ছাত্রলীগ। আমাদের জাতীয় পতাকা, এই পতাকা ডিজাইন করে ছাত্রলীগকেই নির্দেশ দেওয়া হয়েছিল যে পতাকা ডিজাইন করে এটাকে তৈরি রাখা। আর সবচেয়ে বড় কথা যে যখনই তিনি কারাগারে বন্দী হতেন, তখন ছাত্রলীগের দায়িত্ব কিন্তু আমার মা নিজের হাতে নিতেন। ছাত্রলীগের সম্মেলন, ছাত্রলীগ সংগঠন গড়ে তোলা, ছাত্রলীগের সব রকম সহায়তা করা, নির্দেশনা দেওয়া, সেগুলি কিন্তু আমার মা করতেন। অনেক সময় আমার মা, যেহেতু আমাদের বাড়িতে সবসময় গোয়েন্দা সংস্থা, সবসময় গোয়েন্দা সংস্থার একটা উপস্থিতি ছিল, আমার মা নিজেকে অন্যভাবে একটা, যেটা বলা যায় যে একটু ডিসগাইজে তিনি ছাত্রলীগের নেতাদের সাথে দেখা করতে যেতেন। যেমন আজিমপুরে আমাদের আত্মীয়র বাসা ছিল, সেই বাড়িতে প্রায় ছাত্রলীগের নেতাদের সাথে মা বৈঠক করে তাদের নির্দেশনা দিতেন। অনেক সময় তিনি নিজে গাড়ি করে পলাশী মোড়ে যেয়ে দাঁড়াতেন, তখন ইকবাল হল, এখন জহুরুল হক হল, সেখান থেকে ছাত্র নেতারা আসতো, তার নির্দেশনা নিয়ে যেত। আর বেশিরভাগ সময় আমি সেই নির্দেশনাগুলি সরাসরি এসে ছাত্রলীগের নেতাদের পৌঁছে দিতাম। আর 64 সাল থেকেই ছাত্রলীগ সংগঠন তৈরি করা শুরু করি, স্কুলে স্কুলে যেও কাজ করতাম। এরপর যখন কলেজে ঢুকি তখন ছাত্রলীগ সংগঠন করি, এবং
1966 সালে ইলেকশন করে ছাত্রলীগের পক্ষ থেকে আমাকে প্রার্থী করা হয়। এটা ইডেন ইন্টারমিডিয়েট কলেজ বলা হতো তখন, কারণ ইডেন কলেজটা ছিল আজিমপুরে, আমাদেরটা ছিল বক্সিবাজারে। তখনই সে বছর এটা দুটো ভাগ হয়ে যায়, এটা ইডেন ইন্টারমিডিয়েট আর ইডেন ডিগ্রি এভাবেই বলা হতো। পরে ওটা ইন্টারমিডিয়েট কলেজ হিসেবেই নামকরণ হয়, এরপর ওটা বদরুন্নিসা কলেজ হিসেবে নাম হয়েছে এখন। সেই কলেজে আমি ভিপি ছিলাম, কাজে ঠিক ইডেন কলেজ না, ইডেন ইন্টারমিডিয়েট গার্লস কলেজে ভিপি ছিলাম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, আর তাছাড়া সাংগঠনিকভাবে তো দায়িত্ব পালন করি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো ছাত্রলীগ সবসময় প্রত্যেক আন্দোলন সংগ্রামে কিন্তু অগ্রগামী ভূমিকা নিয়েছে। আজকে যদি শহীদের তালিকা দেখা যাবে ছাত্রলীগেরই নেতা কর্মীরা জীবন দিয়েছে এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সব থেকে শহীদ হয়েছে ছাত্রলীগের নেতাকর্মী। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের অনেক সাথী একই সাথে মিছিল মিটিং করেছি, মহান মুক্তিযুদ্ধে কতজনকে আমরা হারিয়েছি, অনেকে জীবন দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী তারা জীবন দিয়েছে এই মহান মুক্তিযুদ্ধের সময়। কাজে ছাত্রলীগের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, হয়তো বাংলাদেশ স্বাধীনতা 10 বছরের মধ্যেই কিন্তু উন্নত সমৃদ্ধ হতে পারত। আজকে যে অর্জন আমরা করেছি, আমাদের মহান নেতা জাতির পিতা যদি বেঁচে থাকতেন তাহলে এই উন্নতিটা আমরা বহু আগেই করতে পারতাম। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে জাতি এক নেতাটাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে দেশ স্বাধীন করেছে, আর সেই নেতাকে যখন নির্মমভাবে সপরিবারে হত্যা করা হলো, তখন সবাই কেন থমকে গেল? সে একটা বিরাট প্রশ্ন, সে প্রশ্নের জবাব কখনো খুঁজে পাইনি, তবে হয়তো পাবো। একটি দেশ তিনি দিয়ে গেছেন, আমাদের আদর্শ দিয়ে গেছেন। যে আদর্শ নিয়ে একটি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু 15ই আগস্ট ঘাতকের বুলেট শুধু জাতির পিতাকেই কেড়ে নেয়নি, সেই স্বাধীনতার চেতনা এবং আদর্শকেও বুলেট বিদ্ধ করেছিল, ধ্বংস করে দিয়েছিল। স্বাধীনতার পর যে 9 মাসের মধ্যেই একটা সংবিধান তিনি আমাদের উপহার দেন, সেই সংবিধানটাকেও সংবিধানের খোঁচা ক্ষত বিক্ষত করা হয়েছিল, আদর্শকে চিরদিনের জন্য বঞ্চিত করার জন্য। 21 বছর পর যখন আমরা সরকারে আসি, তখন থেকে আমাদের চেষ্টা ছিল জাতিপিতা সেই আদর্শ নিয়েই বাংলাদেশকে গড়ে তোলা। কারণ মাত্র 3.5 বছরের যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে একটি দেশকে তিনি স্বল্পোন্নত দেশের স্বীকৃতি অর্জন করেছিলেন জাতিসংঘ কর্তৃক। এটা একটা অসাধ্য সাধন তিনি করে যান, যেটা পৃথিবীর কোনো দেশের কোনো নেতা কখনো করতে পারেনি, সেটা জাতির পিতা বঙ্গবন্ধু করে দেখিয়েছিলেন। বোধহয় এত দ্রুত একটা বিধ্বস্ত দেশকে গড়ে তুলবেন, যারা স্বাধীনতা বিরোধী চক্র বা মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত বড় দেশ আমাদের স্বাধীনতাকে সমর্থন করেনি, বরং এই ঘাতক পাকিস্তানিদের সহযোগী ছিল, তারা এটা মেনে নিতে পারেনি বাংলাদেশের অভ্যুত্থান। সেই প্রতিশোধটা নিয়েছিল তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, তাদের পরাজয়ের প্রতিশোধ এটাই তারা গ্রহণ করেছিল, এটাই তারা নিয়েছিল, সেই জিঘাংসা চরিতার্থ করেছিল। তবে আমি বলবো যে আমাদের দল আওয়ামী লীগ বা ছাত্রলীগ হয়তো কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, কিন্তু মূল দল একেবারে তৃণমূল থেকে এবং ছাত্রলীগের নেতা কর্মীরা তারা কিন্তু সবসময় সোচ্চার ছিল এবং তারা কিন্তু সবসময় সক্রিয় ছিল। তাই ছাত্রলীগকে আমি সবসময় এটাই বলবো যে ছাত্রলীগকে কিন্তু সবসময় সেই আদর্শ নিয়েই গড়ে তুলতে হবে। ক্ষমতা, লোভ, লালসা এগুলি ঊর্ধ্বে উঠে নিজেদেরকে আদর্শবান কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। জাতির পিতার আদর্শটা যদি একবার ধারণ করা যায় তাহলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া কঠিন কাজ নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী, তার নিজের লেখা যে ডায়েরি, সেটা ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীর পড়া উচিত। কারাগারে রোজ নামচা, 6 দফা দেবার পর তিনি যখন বন্দী হন,
তারপর থেকে প্রতিদিনের ঘটনা তিনি যে লিখেছিলেন সেটা সেখান থেকে জানা যায়। এরপর চীন ভ্রমণ, 1952 সালে তিনি চীনে গিয়েছিলেন যখন তিনি বন্দিখানা থেকে মুক্ত হন। এরপরেই একটা শান্তি সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছিল, পাকিস্তানি থেকে একটা প্রতিনিধি গিয়েছিল, সেই প্রতিনিধির একটা সদস্য হিসেবে তিনি যান। কত অল্প বয়স ছিল, কিন্তু তার যে দৃষ্টিভঙ্গি, তার যে দেখার চোখ, সেই সদ্য স্বাধীনতাপ্রাপ্ত চীনের উন্নতি কিভাবে হচ্ছে, সেখানকার কৃষক শ্রমিক, সেখানকার নারী সমাজ, সেখানকার যুব সমাজ, তাদের প্রতিটি বিষয়ে তিনি অত্যন্ত গভীরভাবে দেখেছেন, উপলব্ধি করেছেন। আবার যাবার পথে বার্মায় অর্থাৎ বর্তমান মিয়ানমারে এবং হংকংয়ে যে যাত্রাবিরতি, তখনও সেই জায়গার মানুষের আর্থসামাজিক অবস্থাটা তিনি অবলোকন করেছেন, দেখেছেন। এবং সমস্ত লেখাগুলি দিয়ে সে তার অনুভূতিগুলি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। তবে ছাত্রলীগের সব নেতা কর্মীদের বলবো, এই বইগুলি সকলের পড়া উচিত, তাহলে জাতিপিতার আদর্শে উদ্বুদ্ধ হতে পারবে তোমরা। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে অনেক নেতা এসেছে, অনেক নেতা, অনেক দল আমি দেখেছি। পাকিস্তানিদের দৃষ্টিতে একজনই মাত্র শত্রু, সে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। তাই 48 সাল থেকে তার বিরুদ্ধে যে গোয়েন্দা রিপোর্ট, আমি 96 সালে সরকার এসে সেই গোয়েন্দা রিপোর্টগুলি আমি সংগ্রহ করি। এরপর আমি আমার বান্ধবী বেবি মওদুদ সহ আমরা প্রায় 20টা বছর এটার উপরে কাজ করি, পড়ি। এরপর আমি সিদ্ধান্ত নিই যে এই গোয়েন্দা রিপোর্টগুলি আমি প্রকাশ করব, কারণ এই গোয়েন্দা রিপোর্টই বাংলাদেশের ইতিহাসের কথা বলে, স্বাধীনতার কথা বলে। কারণ 75 জাতিপিতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুছে ফেলা হয়েছিল, ভাষা আন্দোলনে তার অবদান মুছে ফেলা হয়েছিল। আমাদের অনেক ভাষা আন্দোলনের আন্দোলনকারী অনেকেই অনেক সময় এ ধরনের কথাও বলেছে, তিনি তো কারাগারেই বন্দী ছিলেন, তিনি আবার আন্দোলন করলেন কখন? কিন্তু এই গোয়েন্দা রিপোর্ট কথা বলে যে তিনি যে কারাগারে বসেও যোগাযোগ রেখে আন্দোলন সংগ্রামের নির্দেশনা দিয়েছেন, সেটা গোয়েন্দা রিপোর্টেই পাওয়া যায়। আর এই গোয়েন্দা রিপোর্টও তার পক্ষের না, বিপক্ষের। তো এখান থেকেও কিন্তু ইতিহাসের একটা বিরাট, মানে আমি বলবো যে স্বর্ণখনি আবিষ্কার হয়। সেই জন্যই এগুলি আমি দীর্ঘ প্রচেষ্টার পর আজকে আমি প্রকাশ করে দিচ্ছি। পৃথিবীতে কোনো দিন কোথাও কোনো নেতার বিরুদ্ধে কোনো গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হয়নি। এটা একটা ব্যতিক্রম ধর্মী প্রকাশনা। ছাত্রলীগের নেতাদের এবং আমাদের সাবেক নেতারা এখানে আছে, তাদেরকেও বলবো যে এই বিষয়গুলো একটু দেখতে, পড়তে, জানতে, শিখতে এবং নিজেকে সেইভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে প্রস্তুত করতে। যদি দেশপ্রেম না থাকে, জনগণের প্রতি যদি দায়িত্ববোধ না থাকে, তাহলে শুধু ক্ষমতায় বসে ক্ষমতাকে উপভোগ করা যায়, দেশের উন্নতি করা যায় না। 21 বছর সংবিধান লঙ্ঘন করে, হত্যা, খুব ষড়যন্ত্রের মধ্য দিয়ে যারা এদেশে ক্ষমতা দখল করেছিল একের পর এক, তার বিলাসিতা গা ভাসিয়েছে, একটা ক্ষুদ্র এলিট শ্রেণী তৈরি করেছে। কিন্তু মানুষ যে তিমিরে সেই তিমিরেই ছিল। এদেশের মানুষের শিক্ষার হার বাড়েনি, এদেশের মানুষের স্বাস্থ্য বা চিকিৎসা সেবা নিশ্চিত হয়নি, এদেশের মানুষের থাকার ঘর ছিল না, পেটে খাবার ছিল না, জীর্ণ কাপড়, বিদেশ থেকে পুরোনো কাপড় এনে তাদের পরানো হতো। সেটা আমি 81 সালে এসেই দেখেছি। কাজে আমার সেটাই ছিল যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে। স্বজনহারা বেদনা নিয়েই দেশের মাটি ফিরেছিলাম। যখন দেশের মাটি থেকে যাই, আমার ভাই, ভ্রাতৃবধূ সবাই তো ছিল এয়ারপোর্টে। যখন ফিরে আসি আমি কাউকে পাইনি। হ্যাঁ, অবশ্যই আমার চোখ খুঁজে বেরিয়েছে, কিন্তু আমি পেয়েছিলাম হাজার হাজার মানুষ আর বনানী কবরস্থানের সারি সারি কবর। তারপরেও শোকে ভেঙে পড়িনি। জানি না, আল্লাহ রাব্বুল আলামিন একটা শক্তি দিয়েছিল। আর আমার সৌভাগ্য যে আমার সাথে আমার ছোট বোন, যদিও আমার 10 বছর ছোট, কিন্তু ও আমার সাথে ছিল, সে আমার বড় একটা শক্তি।
আর তখন থেকে এসেই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কী করণীয় তা সেই লক্ষ্য স্থির করেই আমার পথ চলা। ক্ষমতার লোভে যেমন তেমনভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা আমি কখনো করিনি, বা পদের লোভও আমার ছিল না। আওয়ামী লীগ আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করেছিল, সেখানে আমার শর্ত ছিল যে কাউন্সিলের একটি মানুষের যদি কোনো দিন আপত্তি করে আমি থাকব না আওয়ামী লীগের সভাপতি। বাংলাদেশের আমি যদি আওয়ামী লীগের ইতিহাস দেখি তাহলে আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করেছি যে দলে তৃণমূলের নেতাকর্মীরা কখনো ভুল করে না। হয়তো উপরে কিছু নেতারা বিভ্রান্ত হন বা ক্ষমতার লোভে পড়ে যান, কিন্তু আমার তৃণমূলের নেতাকর্মীরা কোনোদিন ভুল করে না। সেটা সেই ৬৬ সালে ৬ দফা দেওয়ার পরেও আমি দেখেছি, আর নিজের জীবনেও আমি দায়িত্ব নেবার পরেও দেখেছি। বারবার অনেক আঘাত এসেছে, পার্টিও ভেঙেছে, আবার পার্টিকে গড়তে হয়েছে, কিন্তু দলটা গড়তে হয়েছে। একটা কথা আমি ছাত্রলীগকে বলবো, সংগঠনটা গড়তে হবে, কারণ এই সংগঠনই থাকে শক্তি। আমি ৮১ সালে এসে ওটাই হাতে নিয়েছিলাম যে প্রত্যেকটা সহযোগী সংগঠনকে গড়ে তোলা আর নিজের দলকে আগে গড়ে তোলা। ক্ষমতায় যাওয়া তখনই যখন আমি মনে করব যে হ্যাঁ আমি আমার দেশের মানুষের জন্য কাজ করবার মতো শক্তি নিয়ে ক্ষমতায় যেতে পারছি, তখনই। তার আগে যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার সেই লোভ আমি কোনোদিন করিনি, করবো না। আমার একটাই ছিল যে আমার ক্ষমতা চাই দেশের মানুষের জন্য কাজ করার, আর সেভাবেই ক্ষমতায় আসতে সক্ষম হয়েছি এবং কাজও করেছি। ৯৬ সালে আমাদের সাক্ষরতার হার কত ছিল? মাত্র ৪৫%। আমি ছাত্রলীগের হাতে কাগজ কলম তুলে দিয়েছিলাম, ছাত্রলীগকে একটা নির্দেশ দিয়েছিলাম যে যখন ছুটিতে বাড়ি যাবে যারা নিরক্ষর অন্তত একটা ছাত্রলীগের ছেলে অন্তত ৫ জনকে সাক্ষরতা শিক্ষা দেবে। অন্তত এইভাবে তোমরা কাজ করবে যাতে বাংলাদেশে কোনো নিরক্ষরতা না থাকে। তা আমি তখনকার ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সে কথা মেনেছে, এবং আমি বলছি আমাকে রিপোর্ট দিতে হবে এবং তার উপর নির্ভর করে আগামীতে নেতৃত্ব কে পাবে। তো ছাত্রলীগ কিন্তু করেছে, যখনই যে দায়িত্ব দিয়েছি তারা কিন্তু সেটা মেনেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। এভাবে আমি ছাত্রলীগের হাতে কাগজ কলম তুলে দিয়েছিলাম। সেটা একটা চ্যালেঞ্জের সময় ছিল, কারণ খালেদা জিয়া ধমক দিয়েছিল যে ছাত্র দলের অস্ত্রই নাকি যথেষ্ট আওয়ামী লীগকে ধ্বংস করতে। তা সে দিয়েছিল অস্ত্র, বোমা, গুলি। এটা জিয়াউর রহমান থেকে শুরু, এরশাদ খালেদা জিয়া তাই করেছে। আর আমরা দিয়েছি কাগজ কলম, অর্থাৎ পড়াশোনা করো, শেখো, আর দেশকে ভালোবাসো, দেশের জন্য কাজ করো। আমি ধন্যবাদ জানাই আমাদের বর্তমান ছাত্রলীগের ছেলেপেলেরা, যখন এই করোনা দেখা দিল, এমন একটা সময় আজকে দেখা যাচ্ছে সারা বিশ্বব্যাপী সব কিছু স্থবির। আর কোভিড-19 করোনা এমন এক অসুখ যে অসুখ হলে আপনজন কাছে যেতে পারে না। রোগের সেবা করা, পাশে থাকা, এটা তো মানবতা, কিন্তু এই রোগে কেউ কাছে যেতে পারবে না। এমন একটা সময় দেখা গেছে যে আপন আত্মীয় স্বজন লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে, লাশের দাফন হচ্ছে না। তখন আমাদের পুলিশ বাহিনী বা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তারা এই মানুষগুলি যেমন দাফন করার দায়িত্ব নিয়েছে, কিন্তু পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা, আমি ধন্যবাদ জানাই যে আমাদের ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তখন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, লাশ দাফন করেছে, রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, স্যানিটাইজার এবং মাস্ক সরবরাহ করা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে বিনামূল্যে সেগুলি সরবরাহ করা। আমি বলবো মুজিব আদর্শের যারা সত্যিকার সৈনিক তারা কিন্তু এই কাজগুলি, দায়িত্বগুলি পালন করেছে। সেই জন্য ছাত্রলীগ সহ অন্যান্য সকল সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগের নেতাকর্মী সকলকে আমি ধন্যবাদ জানাই যে এই দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাছাড়া যখনই কোনো দুর্যোগ দুর্বিপাক দেখা গেছে তখনই সবসময় ছাত্রলীগের নেতা কর্মী থেকে শুরু করে আমাদের নেতাকর্মীরা সবসময় মানুষের কাছে ছুটে গেছে, তাদের সাহায্য করেছে এবং পাশে থেকেছে। আমাদের ধান কাটার মৌসুম আসলো, তখন আমাদের বলতে গেলে সমস্ত লকডাউন চলছে, এক জেলা থেকে অন্য জেলায় কেউ যেতে পারে না। আমরা উদ্যোগ নিলাম
আমরা আয়োজন করেছি সে বিভিন্ন জায়গায় যাতে ধান কাটতে মানুষ যেতে পারে, কিন্তু সাথে সাথে যখন ছাত্রলীগের প্রথম আহ্বান করলাম যে ছাত্রলীগের নেতাকর্মীদের যেতে হবে, কৃষকের পাশে দাঁড়াতে হবে এবং ধান কাটায় কৃষকদের সাহায্য করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্রলীগের নেতাকর্মী এবং সাথে সাথে আমাদের অন্য সহযোগী সংগঠনও এগিয়ে এলো। এখানে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সবাই কিন্তু এগিয়ে এসেছিল। তো এই যে ছাত্রলীগের ছেলেরা যে উদ্যোগটা নিল এবং কৃষকের পাশে থেকে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেওয়া, এই দায়িত্বটা পালন করা, এখানে দুটি জিনিস। একটা হচ্ছে যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে আমাদের খাদ্য উৎপাদন করে, আমরা আমাদের খুন নিবৃত্তি করি, আমরা আমাদের জীবন রক্ষা করি, সেই পণ্য যারা উৎপাদন করে তাদেরকে ছোট চোখে দেখা না। তাদের অবদান আমাদের জীবনে অনেক বড়, তাদের কাজ সবথেকে মহৎ কাজ, কারণ তারা মানুষের খাদ্য যোগায়। তাদের পাশে দাঁড়িয়ে ধান কেটে তাদের সাহায্য করে আমি মনে করি যে যারাই করেছে সবাই নিজেকে ধন্য মনে করবে এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে এই কাজটা তারা করে দিয়েছেন। সেই সাথে সাথেই আমরা পরিবেশ রক্ষার জন্য প্রতি বছর বৃক্ষরোপণ করি। আমি আহ্বান করেছিলাম আমাদের সব সহযোগী সংগঠনকে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে। আমাদের ছাত্রলীগ সহ সকল নেতাকর্মী সেটা অক্ষরে অক্ষরে মেনেছে। মুজিব বর্ষ পালন করছি, আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি। আমাদের লক্ষ্য একটাই যে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা 2020 সালে যেভাবে পালন করব হয়তো সেভাবে করতে পারিনি, ভার্চুয়ালি করতে হয়েছে সীমিতভাবে। আবার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা মুজিব বর্ষ সুবর্ণ জয়ন্তী একই সাথে আমরা উদযাপন করেছি। অনেক বিশ্ব নেতারাও এসেছেন, বাণী দিয়েছেন, এটা আমাদের সৌভাগ্য। কাজে আমরা এটুকু বলতে চাই যে এই 2020 এবং 21 আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বছর। এই দুটি বছরে এমন এমন ঘটনাও ঘটেছে, যেমন করোনার মতো একটা ভয়ঙ্কর আমি বলবো যেটা অতিমারি সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। সেই সময় আমাদের দেশের আমাদের ছাত্রলীগের ছেলেপেলে নেতাকর্মী সহ অন্যান্য সহযোগী সংগঠন সকলে মিলে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, হ্যাঁ আমাদের প্রশাসন থেকে শুরু করে অন্য প্রতিটি সংস্থা যেমন দাঁড়িয়েছে, কিন্তু একটা রাজনৈতিক সংগঠন হিসেবে যে দায়িত্ব আমাদের ছাত্রলীগ পালন করেছে, সেটার জন্য আমি আবারও আমাদের ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এটাই মানবতা, এটাই রাজনৈতিক নেতাদের কাজ, এটাই তাদের দায়িত্ব এবং এই দায়িত্বটা যথাযথভাবে পালন করা হয়েছে। যে মানবিক সহায়তা দিয়েছে ছাত্রলীগ এবং তাদের প্রত্যেকটা নেতাকর্মী, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি সত্যি আনন্দিত যে আগামী দিনে বাংলাদেশ কেমন বাংলাদেশ চলবে। ছাত্রলীগের যে মূল নীতিগুলি, শিক্ষা, শান্তি, প্রগতি, এটা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া এই নীতি। কাজে শিক্ষা একটা জাতির জন্য কত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার আসার পর আমরা যেমন প্রথমে আমার দায়িত্ব ছিল মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য উৎপাদন বাড়ানো, গবেষণা করা, আমরা সেটা সফলভাবে করতে পেরেছি। খাদ্য খালি উৎপাদন না, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, তাদের ঘরে পৌঁছে দেওয়া, একটি মানুষও না খেয়ে কষ্ট না পায়, সেই ব্যবস্থাটা আমরা খুব সফলভাবে করতে পেরেছি। পাশাপাশি একটি জাতিকে যদি দারিদ্র্যমুক্ত করতে হয়, তার শিক্ষা হচ্ছে সবথেকে বড় হাতিয়ার। জাতিপিতা বঙ্গবন্ধু বলেছিলেন, শিক্ষায় যে অর্থ ব্যয় সেটা হচ্ছে বিনিয়োগ, সে অর্থটা কাজে লাগে। কাজে তিনিও শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। সমস্ত প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলি জাতীয়করণ করেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক অবৈতনিক করে দেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেন। কাজে একটা শিক্ষিত জাতি ছাড়া কখনো উন্নত জাতি হওয়া সম্ভব না। তাই শিক্ষার উপর আমরা গুরুত্ব দিয়েছি এবং শিক্ষা বহুমুখী করা, সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। ছাত্রলীগের এই মূলনীতি, এটা মেনে সবাইকে পড়াশোনা করতে হবে। আমি কারণ নাম বলবো না, কিন্তু একটু বলতে চাই এটুকু
অল্প শিক্ষিত বা স্বশিক্ষিত বা অশিক্ষিত নেতৃত্ব কাশি এসে গেছে। একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজকে সেই ধ্বংসস্তূপ থেকে আমরা একটি দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। যে লক্ষ্যটা আমরা স্থির করেছিলাম আমাদের 2008 নির্বাচন ইস্তেহারে এবং তারুণ্যের শক্তিকে গুরুত্ব দিয়েছিলাম আমাদের 2018 সালের নির্বাচন ইস্তেহারে, আজকে বলতে পারি আমাদের সে লক্ষ্য আমরা অর্জন করতে পেরেছি। এটা খুব কম সরকারই করতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য ছিল 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করব। সেটা করতে পেরেছি। ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে শিক্ষার উপর জোর দিতে হবে। প্রতি জেলা বিশ্ববিদ্যালয় শিক্ষাকে বহুমুখীকরণ, কারিগরি শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এগুলিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি। একজন শিক্ষিত ছেলেপেলে বেকার থাকতে পারে না। সাথে সাথে আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্ম, তাদেরকে আমরা বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছি যে নিজে চাকরির পিছনে ঘুরে না বেরিয়ে নিজেরা উদ্যোক্তা হতে হবে, চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তার জন্য যা যা সুযোগ আমরা তা সৃষ্টি করে দিয়েছি। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, ব্রডব্যান্ড সমস্ত ইউনিয়ন পর্যায়ে আমরা পৌঁছে দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। প্রযুক্তির এই যুগে প্রত্যেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাছাড়া ছাত্রলীগের ছেলেমেয়েদের আমি আবারও বলবো, এখনও যদি নিজের গ্রামে ছুটিতে বাড়িতে যেয়ে নিজের গ্রামে কোনো মানুষ যদি নিরক্ষর থাকে তাদের সাক্ষরতার ব্যবস্থা করা, পাশাপাশি নিজেদের সময়টা নষ্ট না করে ছোটো ছোটো ছেলে মেয়ে বা তাদেরকে ভলান্টারি শিক্ষা দেওয়া, তাদের পাশে থাকা, তাদেরকে একটু সাহায্য করা। ঢাকা শহরে যারা পড়াশোনা করে কিন্তু গ্রামে গেলে তারা যদি গ্রামের ছেলেমেয়েদের পাশে দাঁড়ায়, তাদের যদি একটু শিক্ষা দেয়, তাহলে সেটাও কিন্তু তাদের অনেক কিছু জানার সুযোগ সৃষ্টি হয়। যদিও আজকে আমাদের প্রযুক্তির যুগে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস হয়ে গেছে, এখন তো আউটসোর্সিং করেও অনেকে অর্থ উপার্জন করতে পারছে সেই ইউনিয়নে বসেই। আর বিদ্যুৎ কিন্তু এখন প্রায় 100% বিদ্যুৎ আমরা দিয়ে দিয়েছি, কিন্তু সেই বিদ্যুৎ যেন সাশ্রয়ী ব্যবহার করা। কাজে ছাত্রলীগের মূল মন্ত্রেই আছে শিক্ষা। কাজে প্রত্যেকটা ছাত্রলীগ নেতা কর্মীকে আগে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষা সেই শিক্ষা না যে কোনো মতে খালি পয়সা বানানোর শিক্ষা না, শিক্ষাটা অন্তর থেকে অনুধাবন করেই শিখতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ছাত্রলীগের আরেকটি মূল মন্ত্র হচ্ছে শান্তি। জাতির পিতা আমাদের শিখিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। আমরা কিন্তু সেই নীতি মেনে চলছি। আমরা কারো পক্ষেও না বিপক্ষেও না, আমরা সকলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পেরেছি। কাজেই ছাত্রলীগকেও সেটা মনে রাখতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, দুঃশাসন এই সমস্ত কিছুর বিরুদ্ধে থাকতে হবে। কখনো যেন কোনো ছাত্র বা যুব সমাজ এই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির সাথে সম্পৃক্ত না হয়। করোনা একটা শিক্ষা দিয়ে গেছে মানুষকে, ধন সম্পদ কোনো কিছু কাজে লাগে না, অর্থ সম্পদ কোনো কিছুই কাজে লাগে না। মানুষকে যেমন হঠাৎ করে মরে গেলে মরতেও হয়, আবার সম্পদ বানালেও যে সেগুলি যে অপান্ত, সেগুলি যে কোনো কাজেই লাগে না,
করোনা কিন্তু সেই শিক্ষা দিয়ে গেছে সবাইকে। কাজেই হয়তো ওই অর্থের পিছনে না ছুটে মানুষের জন্য কাজ করা একজন রাজনৈতিক নেতার কাজ, সেটাই মাথায় রাখতে হবে। মহৎ অর্জনের জন্য মহান আত্মত্যাগ দরকার। জাতির পিতা কিন্তু একথাও বলে গেছেন, তিনি কিন্তু আত্মত্যাগ করে গেছেন এই দেশের জন্য, মানুষের জন্য, শান্তির জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য। কাজে আমাদের ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে এই নীতিটা মেনে চলতে হবে যে আমাদের কোনো ছাত্র কখনো কেউ যেন বিভ্রান্ত না হয়, জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে যুক্ত না হয়, দুর্নীতির সাথে যুক্ত না হয়, নিজেকে সব থেকে ঊর্ধ্বে রেখে শান্তির পথে এগিয়ে যেয়ে দেশ যেন উন্নয়নের পথে চলতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে, সেই শিক্ষা নিতে হবে। ছাত্রলীগের আরেকটি মূল মন্ত্র হচ্ছে প্রগতি। বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবন, প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন, তার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের এগোতে হবে। আজকে কম্পিউটার শিক্ষা, ইন্টারনেট ব্যবহার, প্রযুক্তি শিক্ষা, সকলের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছে দেওয়া, আমরা কিন্তু সবই করে দিয়েছি। 96 সাল থেকে শুরু করেছিলাম, মাঝখানে 8 বছরের একটা সময় আমরা ছিলাম না, কিন্তু তারপর যখন সরকার এসেছি তারপর থেকে এই একটানা ক্ষমতায় থাকার ফলে আজকে কিন্তু বাংলাদেশের একবার প্রত্যন্ত অঞ্চলে মানুষের হাতে এই প্রযুক্তি ব্যবহার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এখন মানুষকে আর ধোঁকা দেওয়া যায় না, মানুষকে আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মানুষেরও দৃষ্টি খুলে গেছে, এখন হাতের মুঠোয় পৃথিবীটা এসে গেছে। কাজে প্রগতির পথে আমাদের এগিয়ে যেতে হবে, নতুন নতুন উদ্ভাবনী শক্তিও কাজে লাগাতে হবে। কাজে আমরা গবেষণার উপরে বেশি গুরুত্ব দিই, আর প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার পথটাই আমাদের উন্মুক্ত করে দেওয়া, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যটাই আমরা স্থির করেছি, আর সেই লক্ষ্য স্থির করেই কিন্তু এগিয়ে যাচ্ছি। কাজে আমাদের ছাত্রীকে সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা আজকে 2022-এ পা দিয়েছি, 21 পর্যন্ত আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা আমরা বাস্তবায়ন করি সেটা অর্জন করে আজকে আমরা উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব আসবে, কারণ এটা প্রযুক্তির যুগ, প্রযুক্তি ব্যবহার বাড়বে, মানুষের কর্মক্ষমতা বা দক্ষতারও পরিবর্তন ঘটবে। কিন্তু তার সাথে তাল মিলিয়ে আমাদের ছাত্রলীগ নেতাকর্মীদের এখন থেকে তৈরি হতে হবে যেন এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে দক্ষ মানব শক্তি গড়ে তোলার যে পদক্ষেপ আমরা নিয়েছি সেটা কাজে লাগাতে হবে, এবং কাজে লাগিয়ে নিজেদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে যেন আমরা সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি। যদিও জাতিসংঘ 2030 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নির্দিষ্ট করে দিয়েছে, কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের লক্ষ্য আমরা ঠিক করেছি এবং সরকারের পক্ষ থেকে নিয়েছি, 41 সালের মধ্যে এই বাংলাদেশ সারা বিশ্বে একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। তো 41 সাল পর্যন্ত তো আর আমি থাকবো না, বাঁচবো না, বাট আমরা একটা কাঠামো দিয়ে গেলাম, পরিকল্পনার প্রেক্ষিত পরিকল্পনা দিয়ে গেলাম। যেমন 2010 থেকে 2020 দিয়েছিলাম, তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি। আর ঠিক সেই সাথে সাথে 41-এর যে আমাদের লক্ষ্য সেটা মাথায় রেখেও আমরা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি যে আমাদের ছাত্রলীগের প্রত্যেকটা ছেলে মেয়েকে কিন্তু, কারণ এই ছাত্ররাই তো শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠবে, কাজেই তাদেরকেই সেইভাবে তৈরি হতে হবে যে এই 41-এর বাংলাদেশ যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলার সৈনিক হিসেবে নিজেদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। 2071 সাল স্বাধীনতার 100 বছর উদযাপন হবে। এই 100 বৎসর যেন আমরা যেমন 50 বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করলাম, এই 100 বৎসর যারা উদযাপন করবে সেই প্রজন্ম তৈরি করতে হবে এখন থেকেই। শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে শতবর্ষের বাংলাদেশ কেমন হবে। আমি কিন্তু পরিকল্পনা 2100 সাল পর্যন্ত দিয়ে গেছি, ডেল্টা প্ল্যান 2100, অর্থাৎ এই বদ্বীপটা
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন উন্নত হবে, এবং তার কিছু কাজও আমরা শুরু করেছি। অন্তত 80টা প্রকল্প আমরা বাস্তবায়ন শুরু করে দিয়েছি। আমাদের উন্নয়নের লক্ষ্য যেন তেন কোনোভাবে না, যে উন্নয়নটা হবে স্থায়ী উন্নয়ন, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং সেটা একেবারে গ্রামের তৃণমূল থেকে। মুজিব বর্ষ উপলক্ষে আমরা লক্ষ্য স্থির করেছি, এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, একটি মানুষও গৃহহীন থাকবে না। আজকে আমরা সমগ্র বাংলাদেশে গৃহহীন মানুষের তালিকা, ভূমিহীন মানুষের তালিকা করে তাদেরকে টার্গেট করে করে ঘর করে দিচ্ছে, যেটা জাতির পিতা শুরু করেছিলেন স্বাধীনতার পর। নোয়াখালীতে তিনি প্রথম যান, এখন অবশ্য সে জায়গা হচ্ছে লক্ষ্মীপুর জেলায় পড়েছে, গুচ্ছগ্রাম দিয়ে শুরু করেন। আমরাও তার পদাঙ্ক অনুসরণ করে এখন গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম এবং সেই সাথে সাথে আশ্রয়ণ প্রকল্পের মধ্যে ঘর করে দিচ্ছি। সেখানেও আমি ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো, যখনই ছুটি সেটা বাড়িতে যাবে, নিশ্চয়ই তোমরা খুঁজে বের করবে কোনো মানুষ ভূমিহীন আছে কি না। একটি মানুষ ঠিকানাবিহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। কারণ প্রত্যেক ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, আর সেই সাথে সাথে প্রত্যেকটা গৃহহীন মানুষকে যদি ঘর করে দিই, এই বাংলাদেশ দরিদ্র থাকবে না। হতদরিদ্র বলে তো কেউ থাকবেই না, দরিদ্র থাকবে না। আর যারা একদিন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যঙ্গ করেছিল, বলেছিল স্বাধীন হয়ে বাংলাদেশ কী করবে, একটা বাস্কেট কেস হবে, আমার লক্ষ্য হচ্ছে সেই দেশ থেকে, সেই দেশে যে দারিদ্র্যের হার আছে তার থেকে যদি 1%ও কম হয়, তা 1% কম হলেও আমি বাংলাদেশে দারিদ্র্যের হার কমাবো। এটাই আমার লক্ষ্য, এবং তারপর আমি দেখাতে চাই যে হ্যাঁ আমরা পারি। আমি জানি অনেক চক্রান্ত, ষড়যন্ত্র, ওগুলি আমি কখনো মাথায় রাখিও না, ওগুলি আমি নিয়ে বিভ্রান্তও না, কারণ আমার সারা জীবনই দেখেছি এগুলি হচ্ছে, এটা হবে। কিন্তু একটা আদর্শ নিয়ে চলতে গেলে আর একটি লক্ষ্য স্থির করে চললে, আর বাংলাদেশের তৃণমূলের একবার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে গেলে, যারা উপরে থেকে বেশি বেশি খায়, বেশি বেশি পায়, তাদের তো একটু দুঃখ থাকেই। তারা ভাবে যে আমাদের বোধহয় জায়গা হবে না, সেই জন্য ষড়যন্ত্র করতেই থাকে। আর কিছু লোকের তো একটু লক্ষ্যই থাকে যে ওই একটা পতাকা পেতে হবে, বা একটু ক্ষমতায় যেতে হবে, বা ইত্যাদি। এই ধরনের যাদের মানে আকাঙ্ক্ষা বেশি, তারা তো দেশের মানুষের ভাগ্যের কথা চিন্তা করে না, কাজে তারা ষড়যন্ত্রের সাথে জড়িত থাকে। কিন্তু নীতি আদর্শ নিয়ে চললে পরে, আর সৎ পথে চললে পরে যে কোনো বাধা অতিক্রম করা যায়, এবং সেটা প্রমাণ করেছি আমরা। বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন হয়েছে একটি সিদ্ধান্ত থেকে। যেদিন পদ্মা সেতু নিয়ে আমাদের উপর দোষারোপ করলো, দুর্নীতি হয়েছে, যেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম, এবং ওয়ার্ল্ড ব্যাংক যখন প্রমাণ করতে পারে নাই, তারপরেই সারা বিশ্ববাসী বা বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থাগুলি, যারা এক সময় যাদের কাছ থেকে আমরা ঋণ নিলে তারা মনে করতো যে আমাদেরকে খুব করুণা করলো, আমি কিন্তু সেই চিন্তা থেকে বাংলাদেশকে সরিয়ে এনেছি যে আমরা ঋণ নিই, সুদ সহ আমরা শোধ দিই, সেটা কোনো অনুদান না। কাজে আমরা কিন্তু এখন পরনির্ভরশীল না, আমাদের উন্নয়ন প্রকল্প আমরা স্ব-অর্থায়নে করতে পারি, সেটা আমরা দেখিয়েছি। এবং পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়নে যে করতে পারি, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। এবং এই একটা সিদ্ধান্ত থেকেই কিন্তু সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পাল্টে গেছে। এখন কেউ আমাদের করুণা করতে সাহস পায়, বরং আমাদের সমীহ করে চলতে পারে। তা আমাদের এই অর্জনটা ধরে রাখতে হবে, কারণ আমাদের দেশের কিছু মানুষ সবসময় সেই পাকিস্তানের সৃষ্টির পর থেকে আমি দেখি সবসময় কোনো একটা প্রভু খুঁজে নিয়ে তাদের পদলেহন করতে ব্যস্ত থাকে। তাদের কোনো আত্মমর্যাদা বোধ নেই, তাদের কোনো নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস নেই, এবং এদের দিয়ে দেশের মানুষের কল্যাণ হয় না। আমাদের দেশে জাতির পিতা স্বাধীনতার পর অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে দেশে তো কিছুই নেই, আপনি কী দিয়ে দেশ গড়বেন? তিনি কী বলেছিলেন? বলেছিলেন আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই আমি দেশ গড়ব। তো এই মাটি মানুষ দিয়েই কিন্তু দেশ গড়া যায়, সেটা আমরা প্রমাণ করেছি। কাজে আমি এটুকুই চাইব যে রাজনৈতিক নেতা হিসেবে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাও, তাদেরকে আদর্শ নিয়ে সততার সাথে
প্রগতির পথে এগিয়ে যেতে হবে। চলমান বিশ্বে সবসময় নিজেদেরকে ওই গতি ঠিক রেখে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে, তবেই এই দেশের নেতৃত্ব দিয়ে জাতির পিতার স্বপ্ন পূরণ করতে পারবে। আর আমি আগেই বললাম যে প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু ছাত্রলীগ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছে। অনেক ছাত্রলীগ নেতাকর্মী বুকের রক্ত দিয়ে গেছে, কত চেনা মুখ হারিয়ে গেছে। কাজে সেই ঐতিহ্য নিয়েই কিন্তু এই সংগঠন কোনো হঠাৎ করে উর্দি পড়ে এসে আমি আজকে রাষ্ট্রপতি হলাম ওই চেয়ারে বসে তারপর দল গঠন করে রাজনীতিতে অবতরণ করা সেই দল কিন্তু না। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে সৃষ্ট দল কিন্তু ছাত্রলীগও না, আওয়ামী লীগও না, বা আমাদের সহযোগী সংগঠনও না। আমাদের দল গণমানুষের দল, অধিকার হারা মানুষের কথা বলেই কিন্তু এই সংগঠন তৈরি। এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এইটাই হচ্ছে আমাদের গর্বের বিষয়। কাজে সেই গর্বটা থাকতে হবে, কিন্তু অহমিকা না, সেখানে বিনয়ী হতে হবে। আর দেশের মানুষকে ভালোবাসতে হবে, যেটা জাতিপিতা বলেছিলেন। ডেভিড ফ্রস্টের যে ইন্টারভিউ সেখানে বলেছিলেন যে তার সবথেকে বড় শক্তি এদেশের মানুষের প্রতি তার ভালোবাসা, সবথেকে দুর্বলতা কারণ তিনি অধিক ভালোবাসেন। এটা ঠিকই, সত্যি তিনি অতিরিক্ত ভালোবাসতেন এদেশের মানুষকে, সেই জন্যই তো অকালে জীবনটা দিতে হলো। কারণ এই ভালোবাসা আর বিশ্বাস যাদের করেছিলেন তারাই তার বুকে গুলি চালালো। এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। বুলেট, গোলা, বোমা অনেক কিছুই তো মোকাবেলা করেছি, কাজে ও নিয়ে চিন্তা করি না। কিন্তু দেশটাকে যেখানে নিয়ে এলাম এই গতিটা যেন অব্যাহত থাকে সেটাই চাই। চিন্তাটা সেখানেই যে আবার যেন আমরা আমাদের পিছিয়ে না যেতে হয়। তো ছাত্রলীগ এবং আমাদের যারা সহযোগী সংগঠন বা আমাদের আওয়ামী লীগ সকলকেই এ ব্যাপারে সচেতন থাকতে হবে যে আবার যেন কখনোই হায়নার দল এসে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না, এই কথাটাই মনে রাখতে হবে। তো এই কথা মনে রেখেই ছাত্রলীগ নিজেদেরকে সুসংগঠিত রাখবে। কারণ এই ছাত্র রাজনীতি থেকেই তো রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠে, এটাও মাথায় রাখতে হবে। কাজে নিজেদেরকে নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে গেলে সেভাবেই কাজ করতে হবে, এবং তোমরা সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবা একটা আদর্শবান কর্মী হিসেবে। খেয়াল রাখবা কোনো লোভের বশবর্তী হয়ে পা পিছলে পড়ে যেও না, যেন নিজেকে শক্ত করে সততার পথে থেকে এগিয়ে যাবে, সংগঠনকে শক্তিশালী করবে, জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করবে, মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করবে, সেইভাবেই নেতৃত্ব গড়ে উঠবে। সেই কথাই আমি বলে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং এখানে ছাত্রলীগের আমাদের আগে পুরনো নেতারা অনেক বসে আছে, অনেকে এখন বিভিন্ন সংগঠনের সঙ্গেও জড়িত। সবাই সবার যার যার সংগঠন শক্তিশালী করে গড়ে তুলবে। আর যে কাজগুলি করে যাচ্ছ, যেমন যে বৃক্ষরোপণ কর্মসূচি, মানবতার ডাকে মানুষের পাশে দাঁড়ানো, আবার করোনার প্রাদুর্ভাব আসছে, কালকে খুব ভালো তোমাদের র্যালি হয়েছে, চমৎকার র্যালি করেছো তোমরা। একটু খুঁত আছে, কারো মুখে মাস্ক ছিল না। আমি ভালো করে ছবিগুলি খুঁজে খুঁজে দেখছি, একটা মাস্ক কেউ পরনি। এখন অনেকে বসে আছো মাস্ক ছাড়া। নতুন ভ্যারিয়েন্ট যেটা আছে এটা কিন্তু আরও মারাত্মক। কাজে তোমাদের যখন এরকম পাবলিক গ্যাদারিংয়ে যাবা সবার মাস্ক পরে থাকতে হবে। এটা তোমার নিজেকে সুরক্ষিত রাখতে হবে এবং অন্যও যাতে পরে তার ব্যবস্থা নেবে। তুমি যদি নিজে সুরক্ষিত না থাকো তো অন্যকে সাহায্য করবে কীভাবে? ধন্যবাদ জানাই, আমি বলার সাথে সাথে অনেকে পড়েছো, এখন অনেকে পড়ো নাই। আগামীতে কিন্তু এটা দেখতে চাই না, সবাই পড়বা। তোমাদের মাস্ক কিন্তু আমি ব্যবহার করি। কাজে এখানে আমার কেউ নাই, অনেক দূরে সব। কাজে আমি এখন একা একা সেই জন্য রাখতে পারি। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমাদের যারা একসময় একেবারে আমি তরুণ ছাত্র নেতা দেখেছি, এখন সবার অনেকের চুলও পেকে গেছে, অনেকেই বয়স দেখা যাচ্ছে, বয়সের ছবি দেখাচ্ছ তোমরা, কিন্তু আমার কাছে এখনও সেই ছোটোই রয়ে গেছে, এটা মনে রেখে দিও। কারণ আমি যাদের ছোট দেখেছি তারা আমার কাছে ছোটোই থাকবে। তোমরা বড় নেতা হও, তোমরা কাজ করো, দেশপ্রেমে উদ্বুদ্ধ হও, তোমাদের উত্তরসূরি যেন আরও সুন্দরভাবে চলতে পারে, পূর্বসূরি হিসেবে তোমরা তাদেরকে
সেই সৎ পথে নিয়ে যাওয়া, সেটাই আশা করি। তো ছাত্রলীগকে আবারও তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং ছাত্রলীগ এই দেশকে এগিয়ে নিয়ে যাবে সেটাই আমি আশা করি। শিক্ষায়, দীক্ষায়, শান্তিতে, প্রগতিতে ছাত্রলীগ এগিয়ে যাবে। শিক্ষার মশাল জেলে প্রগতির, শান্তির পথে প্রগতির দিকে এগিয়ে যাবে, সেটাই আমি চাই। সবাইকে ধন্যবাদ। জাতির পিতার স্বপ্ন আমরা প্রতিষ্ঠা করব, সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, ছাত্রলীগের জয় হোক। হ্যালো, আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের এই আজকের আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব আল নারায়ণ খান জয়, এবং তার